এটা বিশ্বাস করতে একদম রাজি নই যে সুযোগ থাকা সত্ত্বেও আমার মেয়ে আমাকে ফোন করবে না। এটা হতেই পারে না। তার মানে কি? তার মানে আমার মেয়ের উপর একটা চাপ ছিল, সে যাতে কোনোভাবেই আমার সাথে বা আমাদের কারোর সাথে যোগাযোগ করতে না পারে। এটা নিয়ে তো সন্দেহের কোনো অবকাশই নেই। আর সেই চাপের কাছে আমার মেয়েকে নথি স্বীকার করতে হয়েছে। সেই জন্যই আমার মেয়ে আমাদের সাথে যোগাযোগ করেনি। আর সেই কারণেই আমাকে এবং আমার গোটা পরিবারকে এতদিন একটা সাংঘাতিক টেনশনের মধ্যে কাটাতে হয়েছে। দেখুন, এটা তো সত্যি যে সে আমার মেয়েকে পাচার করে দেওয়ার চেষ্টা করেছিল। হ্যাঁ, করতে পারেনি সেটা আলাদা কথা। তাই ওই ছেলেটি যে নির্দোষ এটা তো আমি কখনো বলতে পারি না। আর এত কিছুর পরেও আমার মেয়ের যে একটা ট্রমা থাকবে না, সেটা তো হতে পারে না। কারণ ও যা দেখেছে সেটা তো আমি দেখিনি, সেই জন্যই ওর ভেতরে একটা ট্রমা আছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে শুধুমাত্র ট্রমা থেকেই আপনার মেয়ে এই ধরনের কাজ করে চলেছে? মানে যদি তাই হবে তাহলে সে দিনের পর দিন ঐতিহ্যের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে কেন? আপনার মেয়ে তার বন্ধুর বাড়িতে ঐতিহ্যের পরিবারকে থাকতে দেবার ব্যবস্থা করে দিয়েছে কেন? আমার মেয়ে খুবই মানবিক। আমার মেয়ে অভিযুক্তকে এবং অভিযুক্তকারীর পরিবারকে একই শাড়িতে ফেলে না, সেটা আমার মেয়ের গুণ বলতে পারেন। সেই জন্যই হয়তো এরকম করছে। দেখুন, ও তো বেশ কিছুদিন ওদের বাড়িতে ছিল, ওখানে ওরা ওকে যত্ন আত্তি করেছে। সেই কারণেই হয়তো ও আজকে ওদের বিপদের দিনে ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু তার মানে এই নয় যে অপরাধীর সঙ্গে ও নিজেকে একেবারে একাত্ম করে ফেলেছে। পয়েন্ট টু বি নোটেড স্যার। আপনার কথা অনুযায়ী আপনার মেয়ে ঐতিহ্যদের বাড়িতে গিয়ে সেই পরিবারের ভালোবাসা, স্নেহ সবকিছু পেয়েছিল। তার মানে ধরা যেতেই পারে সে ওখানে যথেষ্ট ভালো ছিল, কোনো রকম মানসিক চাপ তার মধ্যে ছিল না। কারণ একই সঙ্গে ভালোবাসা, যত্ন আত্মি, আবার মানসিক চাপ সব তো একসঙ্গে চলতে পারে না। না না, দেখুন, আমি কিন্তু একবারও বলিনি যে ছেলেটির পরিবারের সবাই খারাপ। তা তো নাও হতে পারে। দিদি একটা অল্প বয়সী মেয়ে, ওদের কাছে গিয়েছিল, তারা ভালো মানুষ, হয়তো দিদিকে সেই জন্যই যত্নার্থী করে রেখেছেন। কিন্তু তার মানে তো এই নয় যে ওই ছেলেটির পরিবারের লোকজন যেরকম হবে ছেলেটিও সেরকম হবে। ছেলেটি তো আলাদা হতে পারে, একরকম নাও হতে পারে। তার মানে আপনি বলতে চাইছেন যে ঐতিহ্যের পরিবারের লোকেরা দিঠিকে যত্নার্থী করলেও ঐতিহ্য দিঠিকে যথেষ্ট চাপে রেখেছিল। যদি তাই হবে, যে পরিবারের মানুষজনের কাছ থেকে ও এত ভালোবাসা, যত্ন আত্মি পেল, তাদের কাছে গিয়ে ও সব কথা খুলে বললো না কেন? দেখুন, আমি তো আমার মেয়ে নই। আমি দূর থেকে দাঁড়িয়ে যেটুকুনি বুঝেছি সেটাই বলছি। আপনার মেয়ের প্রতি যদি এতটাই মানসিক চাপ আসতে থাকে, তাহলে আপনার মেয়ে ঐতিহ্যর বৌদিকে নিয়ে কেন থানায় গেল ঐতিহ্যের সঙ্গে দেখা করতে? আমাকে একটু কারণটা ব্যাখ্যা করবেন? দেখুন, আমার মেয়ের আচরণের দায় কিন্তু একেবারেই আমার নয়। যদি ও কোনো ভুল কাজ করে থাকে, তার মাসুল ওকেই গুনতে হবে। ও কেন থানায় গিয়েছিল সেটা সত্যি আমার জানা নেই। আমার জানা আছে, আমি আপনাকে একটু বলি। আমার এই কথা শোনার কোনো আগ্রহ নেই। না, আপনি এই কথাটা বারবার বলে কি প্রমাণ করতে চাইছেন? দিঠি অভিযুক্তর প্রতি সহানুভূতিশীল। দিঠি চায় যে এত বড় অন্যায় করে অভিযুক্ত খালাস পেয়ে যাক, নাকি দিঠির সঙ্গে ওই অভিযুক্তর একটা মানসিক সম্পর্ক তৈরি হয়েছে, তাই তো? না, আমি কিছুই বলতে চাইছি না। আমি শুধুমাত্র কিছু সাক্ষ্য প্রমাণ মহামান্য আদালতের কাছে পেশ করতে চাইছি। এরপর যা সিদ্ধান্ত নেবার মহামান্য বিচারপতি নেবেন। ইওর অনার, গতকাল পর্যন্ত দিঠি সেনগুপ্ত থানায় গিয়ে ঐতিহ্যের সঙ্গে দেখা করে এসেছে
এবং তাদের মধ্যে যা কথোপকথন হয়েছে তার থেকে আমি যতটুকু জানতে পেরেছি, দিঠি সেনগুপ্ত ঐতিহ্যকে আশ্বাস দিয়েছে, ভরসা দিয়েছে যে ঐতিহ্য এমন কোনো অপরাধ করেনি যার থেকে ঐতিহ্যের সারা জীবন শাস্তি হতে পারে। আর যদি বা শাস্তি হয়ও, তবুও সে তার পরিবারের পাশে, তার পাশে সর্বক্ষণ থাকবে এবং ঐতিহ্যের ছাড়া পাওয়া পর্যন্ত সে অপেক্ষা করে থাকবে। হ্যাঁ, উনি যা বলছেন ঠিকই বলছেন। আমি ঐতিহ্য এবং তার পরিবারকে কথা দিয়েছি এই দুর্যোগের সময় তাদের পরিবারের পাশে আমি থাকব। আর এই বিচারে যদি ঐতিহ্যের জেলও হয়, যে কোনো রকম শাস্তি হোক না কেন, যখন সে আবার বাইরে আসবে আমি তার পাশেই দাঁড়াবো। আমি একজন অ্যাডাল্ট, সুতরাং এইটুকু সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। মাননীয় বিচারক, আমি আপনার সামনে দাঁড়িয়ে শুধু এইটুকুই বলতে চাই, একজন অভিযুক্তেরও হৃদয় থাকে, একজন অপরাধীরও আলোয় ফেরার আকাঙ্ক্ষা হয়। আপনি সেইটুকু বিবেচনা করলে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। হ্যাঁ গো, এমন মেয়েও আজকালকার দিনে হয়। তাই তো দেখছি। দেখো, এই এজলাসে দাঁড়িয়ে বাড়ির সবার সামনে, বিচারকের সামনে এরকম কথা বলার হিম্মত তো রাখে। ইওর অনার, আশা করি এর পরে আমাদের আর কোনো জিজ্ঞাসাবাদ থাকতে পারে না শ্রীময়ী দেবীকে। দিঠি সেনগুপ্তর কথা থেকে এটা পরিষ্কার যে ঐতিহ্যের তরফ থেকে দিঠির ওপরে যে কোনো রকম মানসিক চাপ নেই, সেটা আজকে জলের মতো পরিষ্কার হয়ে গেল। আমি শ্রীময়ী দেবীকে একটাই অনুরোধ করব, দেখুন, মা হিসেবে আপনার সন্তান সম্পর্কে আপনার যে উৎকণ্ঠা, যে দুশ্চিন্তা, তাকে আমি অসম্মান করছি না। তার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যে উৎকণ্ঠার, যে দুশ্চিন্তার কোনো সারবত্তাই নেই, অহেতুক সেই দুশ্চিন্তা করবার প্রয়োজনটা কি? মাননীয় বিচারক, আপনার সামনে আমি একটা আবেদন রাখছি। আমি শ্রীময়ী বোস, কিন্তু আমার সব থেকে বড় পরিচয় হলো আমি একজন মা। আমার তিনটে সন্তান, তাদের বুকে করে আঁকড়ে ধরে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি। আমার জীবনের অনেক অন্ধকার এসেছে, কিন্তু আমি আমার সন্তানদের কখনো ছেড়ে যাইনি। সবসময় চেয়েছি যে আমার সন্তানরা মাথা উঁচু করে সমাজে বাঁচুক। আমি সবসময় আমার ছেলে মেয়েদের সুশিক্ষা, সুসংস্কৃতি শেখানোর চেষ্টা করেছি। আমার বড় ছেলে ডাক্তার, আমার ছোট ছেলে গায়ক, আমার ছোট মেয়েও ডাক্তারি পড়ছে। আমি চাই ও ডাক্তারি পাশ করে খুব বড় ডাক্তার হোক। আমি আমার ছেলে মেয়েকে কখনো এটা শেখাইনি যে অপরাধীকে ঘৃণা করবে। কোনো মানুষকেই ঘৃণা করতে আমি শেখাইনি কখনো। আবার এটাও শেখাইনি যে এমন কোনো মানুষের সঙ্গে জীবনটা জড়াতে, যাকে জীবনে জড়ালে জীবনে অন্ধকার নেমে আসবে। একজন মা হিসেবে আমি আমার মেয়ের নিরাপদ জীবন চেয়েছি, তার উজ্জ্বল ভবিষ্যৎ চেয়েছি। এটা চাওয়া কি খুব ভুল, খুব বড়? মা হিসেবে কি আমি এটুকু চাইতে পারি না? বৌদি, প্রচন্ড খিদে পেয়েছে, একটু খেতে দাও। ঠিক, তুমি এখন এখানে?